আজকে আমরা আলোচনা করতে চাই বিশেষত ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি, নতুন যে অবস্থা তৈরি হয়েছে, কেয়ার স্টারমারের বিদায় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহাম দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে মানুষের প্রত্যাশা অনেক। সেই সব প্রত্যাশা এবং কী ধরনের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে এবং ব্রিটেন কোথায় যাচ্ছে সেসব বিষয়ে আমরা কিছু আলোকপাত করতে চাই আজকের এই আলোচনায়। প্রথমত যে ব্রিটেনে মানুষের জীবনযাত্রার যে ব্যয়, সেটা নিয়ে মানুষের বাস্তব জীবন, অর্থনৈতিক জীবন বিপর্যস্ত এবং কেয়ার স্টারমারের বিদায়ের একটি অন্যতম কারণ ছিল মানুষের যে জীবনযাত্রার ব্যয়, কস্ট অফ লিভিং, সেটা অনেক বেড়ে যাওয়ার কারণে মানুষ এক ধরনের আসলে যন্ত্রণার মধ্যে এবং অস্বস্তির মধ্যে ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের ঘোষণা দিয়েই অ্যান্ডি বার্নহাম ক্ষমতায় এসেছেন। আপনারা জানেন যে অ্যান্ডি বার্নহাম ম্যানচেস্টারের মেয়র ছিলেন দীর্ঘদিন। তার বাস্তব ব্যবহারিক রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও তিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি। ইতিপূর্বে তিনি অবশ্য লেবার পার্টির নেতা হওয়ার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে সফল হননি। স্টারমারের ব্যর্থতা তার জন্য সে সুযোগ এনে দিয়েছে ক্ষমতা আহরণের। ক্ষমতায় আসার পরই স্টারমারের কর্মসূচি থেকে সে নতুন কিছু উদ্যোগ, বাইরে কিছু উদ্যোগ নিয়েছেন। অ্যান্ডি বার্নহাম যে সমস্ত উদ্যোগ নিয়েছেন সেগুলি কি আমরা একটু দেখি। প্রথমত তিনি যেটি ঘোষণা দিয়েছেন ইমিডিয়েটলি কি করতে পারেন, গার্হস্থ্যের বিদ্যুৎ বিল এর উপর যে ভ্যাট সে তিনি প্রত্যাহার করেছেন এবং অক্টোবর থেকে গার্হস্থ্য বিদ্যুৎ খরচের উপরে মানুষের কোনো ভ্যাট দিতে হবে না। এবং এক হিসেবে দেখা গেছে গড়ে বছরে মানুষ ৪৫ পাউন্ড তাদেরকে বিদ্যুৎ বিল কম দিতে হবে ভ্যাট প্রত্যাহারের কারণে। তিনি দ্বিতীয় যে উদ্যোগটি গ্রহণ করেছেন, বাস ভাড়া, এর সর্বোচ্চ ক্যাপ ছিল, সীমা ছিল ৩ পাউন্ড একটা জার্নির, সেটা তিনি কমিয়ে ২ পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ করার ঘোষণা দিয়েছেন এবং এটা আগামী জানুয়ারি মাস থেকে চালু হবে। এক্ষেত্রে যারা কর্মজীবী, প্রতিনিয়ত যাদেরকে কমিট করতে হয়, বাসে যাতায়াত করতে হয়, তাদের খরচ কিছুটা কমবে। এবং সেই সাথে তার কিছু 10 বছরের 10 ইয়ার্স প্ল্যান আছে। তার মধ্যে হচ্ছে আয় বৃদ্ধি, আঞ্চলিক বৈষম্য কমানো, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জনসেবা উন্নয়ন ইত্যাদি, এবং পানি, জ্বালানি ইত্যাদি অপরিহার্য পরিষেবায় কিছুটা অধিক জননিয়ন্ত্রণ। এই পদক্ষেপগুলো নিয়েছেন। ধরেন কিছু ভর্তুকি, সেই ভর্তুকি দিয়ে কি যে স্ট্রাকচারাল যে প্রবলেম, যে ইনফ্লেশন, যে দ্রব্যমূল্যর বৃদ্ধি এবং লাইফ কস্ট অফ লিভিং যেটা বেড়ে গিয়েছে, সেটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই স্বল্পমেয়াদী কর্মসূচি এবং যে স্ট্রাকচারাল প্রবলেম আছে ব্রিটিশ পলিটিক্যাল এবং ইকোনমিক সিস্টেমের, সেইটার মধ্যে কি করে সমন্বয় হবে এবং এই ধরনের ইমিডিয়েট কিছু ভর্তুকি দিয়ে কি আসলে সমস্যার সমাধান করা যাবে কিনা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রশ্ন। অ্যান্ডি বার্নহাম আরও কতগুলি ঘোষণা দিয়েছিলেন যে তিনি আসলে উচ্চ আয়ের এবং ব্যবসার উপরে অধিকারে কর বসাবেন, সেখান থেকে তিনি আসলে সরে এসেছেন। এবং আমরা যদি আরও কতগুলি পলিটিক্যাল সাইডে আমরা যদি যাই এই আলোচনার সাথে, সেক্ষেত্রে আমরা দেখব যে ইউক্রেন কোশ্চেনে স্টারমারের অ্যান্ডি বার্নহামের পজিশনের কোনো পরিবর্তন হয় নাই। সো ন্যাটো ইউক্রেন প্রশ্নে তাদের অবস্থান একই থাকছে। তবে আমরা দেখছি যে প্যালেস্টাইন ইস্যুতে অ্যান্ডি বার্নহাম মোর সফট। প্যালেস্টাইনের যে 2 স্টেট সলিউশন এবং অধিকৃত গাজায় ইসরায়েলি সেটেলমেন্টের বিরুদ্ধে তার অবস্থান আছে। এবং তবে একটা খুব খেয়াল করার মতো বিষয় যে অ্যান্ডি বার্নহাম প্যালেস্টাইনে যে গণহত্যা হয়েছে তাকে তিনি আসলে গণহত্যা বলে স্বীকার করতে চান না। এক্ষেত্রে তিনি বলার চেষ্টা করছেন যে এটাই হচ্ছে আন্তর্জাতিক যে কোর্ট আছে, সেই কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে লেবার দলের যে পুরনো পজিশন, যে প্যালেস্টাইন ইস্যুতে চুপ করে থাকা এবং সেই জায়গার থেকে এটা পরিবর্তনের
সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এবং এই পরিবর্তনের ফলে আসলে পলিটিক্যাল এই কিছুটা শিফটের মধ্যে লেবারের সে পুরনো যে ভোট ব্যাংক এবং এবং সেইটা সে আসলে আবার পুল করাটা চেষ্টা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছি যে ব্রিটেনে মানে এই সংকটগুলির মধ্যে একটা হচ্ছে যে গণ আবাসন একটা বড় মানুষের বসবাসের জন্য যে সরকারি যে ব্যবস্থাপনা থাকতে হয়, আবাসন থাকতে হয়, সেইটার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা। জ্বালানি, রেল এবং পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রাইভেট সেক্টরে আছে। এখানে যদি আপনার শ্রমিকদের রিয়েল ওয়েজ না বাড়ে তাহলে তো আপনি এই ধরনের ভর্তুকি দিয়ে আসলে কস্ট অফ লিভিং আপনি এটা সমাধান করতে পারবেন না। সো এবং এইখানে একটা দেখা গেছে যে ব্রিটেনের যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা অর্থনীতির, সেটা আসলে ধীরে ধীরে এটা চলে গেছে। এটা গ্লোবাল ইকোনমি এবং ইন্টারন্যাশনাল লেবার যেখানে চিপ ক্যাপিটাল সেই সমস্ত জায়গায় যায়, এবং এই প্রক্রিয়ায় এই ব্রিটিশ ইকোনমির প্রোডাক্টিভিটির জায়গাটা আসলে চলে গেছে। আবাসন সংকট একটা, এবং জীবনযাত্রার ব্যয়, এই যে সমস্যাটা এটা স্থায়ী, এবং এই ইকোনমিটা আসলে জীবনযাত্রার ব্যয় শুধুমাত্র ন্যাশনাল ইকোনমি দিয়ে কিন্তু এটা সলভ করা সম্ভব না। এটা একটা আজকের যুগে কোনো দেশের অর্থনীতি তার জাতীয় সীমার মধ্যে সীমাবদ্ধ না। এটা গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে যুক্ত। ধরেন এখানে মানে জীবনযাত্রার ব্যয় বাড়ার সবচেয়ে প্রধান বড় কারণ হচ্ছে যুদ্ধ অর্থনীতি, বিশ্বব্যাপী যে যুদ্ধ, তার ফলে একটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ, আর একটা হচ্ছে আমরা সাম্প্রতিককালে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এর ফলে যে বৈশ্বিক যে সরবরাহ ব্যবস্থা, জ্বালানি এবং অন্যান্য পণ্য, সেটার উপর একটা বিরাট ধরনের সমস্যা তৈরি হয়েছে। এবং এর ফলে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে সবাইরই সে দাম দিতে হয়। বাংলাদেশের রহিম উদ্দিনকেও দিতে হয়, ব্রিটেনের জনরেও দিতে হয় সেই জ্বালানি তেলের দাম বাড়লে। সো আপনাকে যদি রিয়েলি আমরা গ্লোবালি ফাইট করতে চাই কস্ট অফ লিভিংয়ের বিরুদ্ধে, এটা একটা ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের অংশের ভিতরে দিয়ে কথা বলতে হবে। সেটা হচ্ছে যে এই যে যুদ্ধের বিরুদ্ধে ইন্টারন্যাশনালি দাঁড়াইতে হবে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, সেটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনি যে এই যে ইউক্রেন যুদ্ধ, সেটার বিরুদ্ধে এরা তো ফান্ডিং করতেছে যুদ্ধগুলিতে, যেমন আপনি ইউক্রেনে তারা ফান্ডিং করছে, ইরান যুদ্ধের ব্যাপারে চুপ করে আছে। সো ইউএস এর অ্যাকচুয়ালি বিশ্বস্ত অনুগত সার্গেদ হওয়ার মধ্যে দিয়ে এখানে আসলে বিশ্বে আমরা যে শান্তি এবং স্থিতিশীল জীবন এবং আয় বৈষম্য এবং কস্ট অফ লিভিং কমাতে চাই, সেটা শুধুমাত্র ন্যাশনালি সম্ভব না। এটা পরিষ্কার বুঝতে হবে। এবং এটা শুধুমাত্র ভর্তুকি দিয়েও সম্ভব না, এইটার সাথে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইকোনমি, ওয়ার এগুলি জড়িত। সো সেখানেই প্রশ্ন আসলে এই যে সাময়িক যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু সেই উদ্যোগ কতটা সফল হবে সেটা হওয়ার জন্য যে বিষয়গুলি থাকে, মানুষের আয় না বাড়লে আপনি কী করে কস্ট অফ লিভিং কমাবেন। সো ব্রিটেনে তো দীর্ঘদিন এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে এখানে মানুষের যে লিভিং ওয়েজটা, রিয়েল ওয়েজটা, এর ইনফ্লেশন এসে 10 to 11% ইনফ্লেশন, সেটার সাথে অ্যাডজাস্ট করে তো স্যালারি বাড়বে না, বাড়ে নাই। সো যতই আপনি ভর্তুকি দেন, এই রিয়েল অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করা সম্ভব না। সেটার জন্য মজুরি বাড়তে হবে, আয় বাড়তে হবে, প্রোডাক্টিভিটি বাড়তে হবে। ব্রিটেনের আরও অনেক সমস্যা আছে, যেটা হচ্ছে যে নতুন ধরনের এআই আসছে, এআই প্রচুর জব নিয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেগুলিকে অ্যাড্রেস করতে হবে। এগুলি না করে আসলে শুধুমাত্র কতগুলি ভর্তুকি দিয়া এই সমস্যার সমাধান করা যাবে না। আর একটা হচ্ছে মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপায়। বিশেষত ব্রিটেনে কতগুলি সেক্টর, জ্বালানি, পরিবহন, ডাক, এগুলি যে ন্যাশনালাইজেশন করাটা খুবই জরুরি। এটা হলে এই বিষয়ের উপরে, মার্কেটের উপরে মানুষকে ছেড়ে দেবেন না মানুষের প্রয়োজনের উপরে আপনি ইকোনমি রান করবেন, সেটাই হলো আজকে সবচেয়ে বড় প্রশ্ন। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার সাথে আপনাকে সম্পর্কিত পুঁজিবাদী ব্যবস্থায় অন্তর্নিহিত যে বৈপরীত্য, যে কনফ্লিক্টগুলি আমরা দেখছি, সেগুলির থেকে আমরা কিভাবে বের হব। আজকের যুগে আপনার সবচেয়ে বড় সমস্যা, মৌলিক প্রশ্ন হিসেবে দেখা যাচ্ছে
অর্থনীতি কি মানুষের জীবনকে কি আমরা বাজারের উপরে ছেড়ে দেবো, নাকি জীবন মান এবং সামাজিক ন্যায় বিচারের সাথে সম্পর্কিত অর্থনীতি পরিচালনা করব? অ্যান্ডি বারহাম কোনো ইলেকশন লিড করে যে লেবার পার্টির নেতা হয় এবং এই প্রধানমন্ত্রী হয়, সেটা তিনি হন নাই। তিনি অন্তর্বর্তীকালে স্টারমারের ফেলের কারণে তাকে আনা হয়েছে। এটা দেখার বিষয়, সে কী করতে পারে। আমরা যতটুকু প্রো পিপুল পরিবর্তন হবে সেটাকে স্বাগত জানাই, কিন্তু যে স্ট্রাকচারাল যে ইস্যুসগুলি আছে সেগুলিকে অ্যাড্রেস না করে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারন্যাশনালি যে গ্লোবাল ইকোনমি এবং যে বিশ্বযুদ্ধ তারও বিরোধিতা করতে হবে। শুধু মার্কিনের অনুগত দাস হইলে ব্রিটেনের পক্ষে সেই জায়গার থেকেও কোনো ভূমিকা পালন করা সম্ভব হবে না। আমরা অ্যান্ডি বারহামের আগমনে স্বাগত জানাই, কিন্তু মানুষের কাছে প্রশ্ন রাখতে হবে তিনি কত দূর যেতে পারবেন। তিনি ইমিডিয়েট কিছু সমর্থন দিতে পারলেও আলটিমেটলি এই সমস্যার সমাধান উইদিন দ্য গিভেন সিস্টেম এবং এর মধ্যে সম্ভব আসলে হবে কতটুকু, এটা একটা প্রশ্ন। তিনি অনেকে বলেন তিনি হচ্ছেন পপুলিস্ট সেন্টার লেফট। ধরেন স্টারমার আরও একটু রাইটে ছিল, তার থেকে একটু পপুলিস্ট সেন্টার লেফট পজিশন স্টারমারের অ্যান্ডি বারহামে আছে। তিনি হোল স্ট্রাকচারাল কোশ্চেনগুলিকে অ্যাড্রেস করতে পারবেন না, যেটা লেফটরা বা সোশ্যালিস্টরা করতে পারে। সো উইদিন দ্য গিভেন স্ট্রাকচার সিস্টেম রিলেশন এর মধ্যে হয়তো কিছু কিছু পরিবর্তন করতে পারবেন, সেটাও ভালো। আর একটা লড়াই এদেশের ওয়ার্কিং ক্লাস সাধারণ মানুষ সংগঠিত করার মতো দিয়ে একটা স্ট্রাকচারাল চেঞ্জের যে সিস্টেম্যাটিক চেঞ্জের প্রশ্নটা, সেইটা ভবিষ্যৎ ইতিহাসের সামনে জরুরি প্রশ্ন হিসেবে আছে। সেই লড়াইয়ে সেই সচেতনতা গড়ে তোলার জন্য শুধু এদেশ না, পৃথিবীর সব দেশেই এটা জরুরি হয়ে আসছে। এই বক্তব্য রেখে আমি শেষ করছি।